ডিএসএ ডিজিটাল সার্ভিস অ্যাক্ট, যেটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ আইন। আজকে আলোচনাটা একটু বোরিং হতে যাচ্ছে, কিন্তু ধৈর্যের সঙ্গে শুনবেন, এটা পরবর্তীতে ইন্টারেস্টিং হতে থাকবে। আমি আপনাদের সঙ্গে রয়েছি নাহিয়ান বিন আমজাদ, ওয়ানের শাকডিকে আপনাকে স্বাগতম। ডিএসএ মানে হলো ডিজিটাল সার্ভিস অ্যাক্ট। এটি ইউরোপিয়ান ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ আইন, যা অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল সার্ভিসগুলোকে নিয়ন্ত্রণ করে। এর মূল লক্ষ্য হচ্ছে ইন্টারনেটকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং ব্যবহারকারী বান্ধব করা। ডিএসএ ভেরি লার্জ অনলাইন প্ল্যাটফর্ম লাইক ভিএলওপি, যাদের ইউজার 45+ মিলিয়নের কাছাকাছি, এর উপর দায়িত্ব বা জবাবদিহিতা বর্তানো। এই ভিএলওপের ভিতরে রয়েছে মেটা, এক্স, টিকটক, ইউটিউব, গুগল, এভরিথিং। ডিএসের কাজ হচ্ছে প্ল্যাটফর্মগুলোকে আরও বছরে অডিট করা এবং সিস্টেমেটিক রিস্ক, যেমন নির্বাচনে ডিসইনফরমেশন এবং অ্যালগোরিদম পরিবর্তন, কন্টেন্ট লেবেলিং বা রিমুভিং করতে হয়। মডারেশন, সিদ্ধান্ত প্রকাশ, গবেষকদের ডাটা দেওয়া এবং রাজনৈতিক অ্যাড ফ্ল্যাগিং করা। অসম্মতিতে দণ্ড ও শাস্তি হতে পারে। যদি কমপ্লায়েন্স না করে, তাহলে প্ল্যাটফর্মকে গ্লোবাল রেভিনিউ 6% পর্যন্ত ফাইন করা হতে পারে। সমস্যা হচ্ছে হার্মফুল কন্টেন্ট, অবৈধ নয় কিন্তু ঝুঁকিপূর্ণ এইসব কন্টেন্ট, এরকম স্পষ্ট শব্দ বা ভেগ টার্মকে পুঁজি করে সেন্সরশিপ চালায়। ডিএসের প্রয়োগে দেখা যায় প্রায় কনজারভেটিভ বা বিরোধী দল বা বিরোধী মত, যা ব্রাসেলসের মতামতের সঙ্গে সাংঘর্ষিক, এমন কন্টেন্টকে টার্গেট করা হচ্ছে। অনেক সময় শুধুমাত্র প্ল্যাটফর্মগুলো দায় বা ফাইন এড়াতে এবং শুধুমাত্র কমপ্লায়েন্স করতে অনেক কন্টেন্ট রিমুভ করে, যা ডিএসএ ক্রাইটেরিয়াতেও পড়ে না। চায় ইউর স্পিচ স্ট্যান্ডার্ড সোশ্যাল প্ল্যাটফর্মগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করুক। আর অন্যদিকে এটি আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ফ্রিডম অফ স্পিচের বিপরীতমুখী। ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্র হাউস জুডিশিয়ারি কমিটির রিপোর্টে দেখা গিয়েছে মেটা, গুগল ভ্যাকসিন এবং লকডাউন সংক্রান্ত কন্টেন্ট ডিসইনফরমেশন বা বর্ডারলাইন কন্টেন্ট লেভেল দিয়ে রিমুভ, ডিমনিটাইজ করার জন্য চাপ দিয়েছে। প্ল্যাটফর্মগুলো ট্রান্সজেন্ডার ইস্যু এবং মাস মাইগ্রেন্ট কন্টেন্টকে হেইট স্পিচ বলে মডারেট করতে উৎসাহিত করেছে। 2022 মিটিং ইন্টারনাল ডকুমেন্টে দেখা যায় ইউরোপিয়ান কমিশন অফিসাররা এইসব পলিসি চেঞ্জের দাবি করেছে। 2020 থেকে এখন পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাথে 100-এরও বেশি প্লাস গোপন মিটিং করে তাদেরকে গাইড করা হয়েছে এবং বলা হয়েছে যে প্ল্যাটফর্মগুলো যেন গ্লোবাল পলিসি ডিএসএ অনুসারে করে, যাতে ইউর যে স্পিচ স্ট্যান্ডার্ড সেটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। হার্মফুল কন্টেন্ট, ডিসইনফরমেশন বা হেট স্পিচ, এইসব ভেগ টার্ম ব্যবহার করে ইউরোপিয়ান কমিশন সোশ্যাল মিডিয়ায় ফিল্টারিং করছে এবং কোন কন্টেন্ট বলা, পোস্ট এবং দেখা যাবে তার সিদ্ধান্ত নিচ্ছে। এক্সকে ডিসেম্বর 2025 450 মিলিয়ন ফাইন দেওয়া হয়, বলা হয় ট্রান্সপারেন্সি ফেইলিয়ার। কিন্তু এলন মাস্ক পরে বলেন এটা কিছুই না, শুধুমাত্র সেন্সরশিপ। এবার আসি আসল আলোচনা। নভেম্বর 2024 রোমানিয়া নির্বাচনের প্রথম রাউন্ডে ফার রাইট প্রার্থী ক্যালিন জর্জেস্কু, যিনি হচ্ছেন প্রো রাশিয়ান, এনটি-ইউ, অপ্রত্যাশিতভাবে জয় হয়, যার মূলত টিকটকের বিশাল ভাইরাল ক্যাম্পেইনের কারণে। এরপর আকস্মিকভাবে রোমানিয়ান ইন্টেলিজেন্স রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তোলে। পরে এই অভিযোগ কোর্টে গড়ায় এবং ক্যালিন জর্জেস্কুতে ফেব্রুয়ারি 2025 তাকে গ্রেফতার, জিজ্ঞাসাবাদ করা হয় এবং জর্জেস্কু প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়। সেপ্টেম্বরে 2025 কুয়ের পরিকল্পনায় সহিংসতা, উস্কানি, ফ্যাসিস্ট প্রচারণা ইত্যাদির অভিযোগে অভিযুক্ত করা হয়। তিনি এখন বিচারের মুখোমুখি এবং কিছু রিপোর্ট অনুসারে তিনি এখন দেশ ছেড়ে পালিয়েছেন। 6 ডিসেম্বর 2024 কোনো কংক্রিট প্রমাণ ছাড়া কনস্টিটিউশনাল কোর্ট নির্বাচন বাতিল করে এবং নতুন নির্বাচন করতে বলা হয়। সাথে ইউ কমিশন ডিএসএ অ্যালগোরিদম বায়াস, রিস্ক মিটিগেশন ফেইলিয়ার ইত্যাদি অভিযোগে ডিএসএর অধীনে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করে। নতুন ইলেকশন হয় এবং প্রো ইউ ক্যান্ডিডেট পাশ করে আসে। মজার বিষয়, 2026 হাউস জুডিশিয়ারি কমিটি এর দ্য ফরেন সেন্সরশিপ থ্রেট পার্ট 2-তে
রিপোর্টে রোমানিয়া ইলেকশনে ইউরোপিয়ান কমিশনের রাশিয়ান হস্তক্ষেপের যে অভিযোগকে ব্যবহার করে নির্বাচন বাতিল করেছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ইসি প্ল্যাটফর্মগুলোকে চাপ দিয়েছে কনজারভেটিভ পপুলিস্ট কন্টেন্ট, ডিসইনফরমেশন বা হেইট স্পিচ লেভেল দিয়ে দমন করতে। রোমানিয়ার জনগণের প্রত্যক্ষ ভোটে ডেমোক্রেটিকলি ইলেক্টেড কে ছুঁড়ে ফেলে নিজের প্রার্থীদের পছন্দের প্রার্থী থেকে জয়ী করে নিয়ে আসে ইলেকশন কমিশন, ইউরোপিয়ান কমিশন। এমন অন্তত 8টি ইউরোপিয়ান নির্বাচনে রোমানিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ফ্রান্স, নেদারল্যান্ড ইত্যাদি একইভাবে ডিএসএ কে ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এখন কেন ডিএসএ নিয়ে এত আলোচনা আজকে, ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সামনে আরেকটা ইম্পর্টেন্ট নির্বাচন আসতেছে, সেটি হচ্ছে হাঙ্গেরি নির্বাচন। এই ইলেকশন হবে গত এক যুগে ইউরোপে হয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যার একজন ক্যান্ডিডেট হচ্ছে ভিক্টর ওরবান, যিনি প্রো ট্রাম্প, প্রো পুতিন এবং অ্যান্টি ইউক্রেন হিসেবে পরিচিত। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে বড় ট্রাভেল মেকার বা সমস্যা সৃষ্টিকারী নেতা হিসেবে পরিচিত। তিনি প্রায় ইউর সিদ্ধান্তকে ব্লক করে দেন, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত বিষয়। ওরবান ইউক্রেনকে অস্ত্র ও টাকা পাঠানো, ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে, সস্তায় রাশিয়ার তেল, রাশিয়ার সাথে শান্তি আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে, যার সবগুলোই ইইউ এর অবস্থানের বিরোধী। সামনের এই নির্বাচনে যদি ওরবান হেরে যায় তাহলে ইইউ ব্যুরোক্রেটদের যে কোনো বিল পাশ করতে আর কোনো বেগ পেতে হবে না। এখন এই পোস্টটি দেখেন ফেসবুকে, হাঙ্গেরি চলমান প্রধানমন্ত্রী পোস্ট রেস্ট্রিক্ট করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন সদস্য, যিনি মেটার প্রাক্তন সদস্য, খোলাখুলি সকলভাবে আহ্বান জানাচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সকল কন্টেন্টকে রিপোর্ট করার জন্য। ওরবান অভিযোগ করেছে ইইউ এবং ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি ওরবানকে সরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। ইউক্রেন রাশিয়ার তেল সরবরাহের দ্রুজবা পাইপলাইন, যা ইউক্রেন হয়ে হাঙ্গেরিতে আসে, ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে, যা হাঙ্গেরির জ্বালানোর সংকটকে সৃষ্টি করেছে। কারণ জেলেনস্কি চান না ইউর কোনো সদস্য রাশিয়া থেকে তেল কিনুক বা গ্যাস কিনুক আর সেই টাকা দিয়ে রাশিয়া যুদ্ধ পরিচালনা করুক। হাঙ্গেরির দ্রব্যমূল্য কমে যাবে যদি সস্তা মূল্যে রাশিয়া থেকে তেল আমদানি করা যায়, যেটি ভিক্টর ওরবানকে জয় পেতে অনেক সাহায্য করবে। আর দ্রব্যমূল্য সহায়ক পর্যায়ে রাখা ভিক্টর ওরবান পার্টি ফিদেসের অন্যতম মূল নির্বাচনী এজেন্ডা। ওরবান বারবার জেলেনস্কিকে তেল ছাড়ার জন্য অনুরোধ করলেন। জেলেনস্কি জানান যুদ্ধে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। পরে এক স্যাটেলাইট ছবিতে দেখা যায় দ্রুজবা পাইপলাইন সম্পূর্ণ অক্ষত রয়েছে। যেহেতু এত অনুরোধ সত্ত্বেও ইউক্রেন তেল ছাড়ছে না এবং বিভিন্ন বাহানা বলতে থাকে, এর বিপরীতে ইইউ গত ডিসেম্বর 2025-এ সর্বসম্মতিক্রমে ইউক্রেনকে যে $90 বিলিয়ন লোন দিতে সম্মত হয়েছিল, ওরবান এই লোন ব্লক করে দিয়েছে। ওকে, আপনারা কি ডিজিটাল সার্ভিস অ্যাক্টের পক্ষে নাকি আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ফ্রিডম অফ স্পিচের পক্ষে? নিচে কমেন্ট করে আমাদের জানাবেন। আশা রাখি পরবর্তী আলোচনায় আরও ভালো কোনো টপিকস নিয়ে আসবো। ভালো থাকবেন।